আসসালামু আলাইকুম। আমি নুরুল হাসমি, সরকারি শিক্ষক, বাংলাদেশের বিশ্ব পরিচয়। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের প্রধান শিক্ষকের নির্দেশনা ক্রমে এই যে অনলাইন ক্লাসের আয়োজন, আশা করি তোমরা ক্লাসগুলো পেয়ে সবাই খুব উপকৃত হচ্ছ। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা। বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে বিশ্ব সভ্যতাটা কি। বাংলাদেশের বিভিন্ন প্রাচীন সভ্যতা ও বিশ্বের বিভিন্ন প্রাচীন সভ্যতাই হচ্ছে বিশ্ব সভ্যতা। এখন বাংলাদেশের বিভিন্ন প্রাচীন সভ্যতা সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে ভারত উপমহাদেশের বিভিন্ন প্রাচীন সভ্যতা সম্পর্কে। ভারত উপমহাদেশের সিন্ধু সভ্যতাকে নগর সভ্যতা বলা হয়। আর বাংলাদেশের বিভিন্ন প্রাচীন সভ্যতা সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে ভারত উপমহাদেশের নগর সভ্যতা। এখন তার আগে আমরা বলে রাখছি বাংলাদেশের বিশ্ব সভ্যতার বিভিন্ন দিক রয়েছে। ভারত উপমহাদেশের নগর সভ্যতা, ওয়ারি বটেশ্বর, মহাস্থানগড়, উলুনগর। প্রাচীন বিশ্ব সভ্যতার আবার কয়েকটি উল্লেখযোগ্য প্রাচীন সভ্যতা রয়েছে, সেগুলো হচ্ছে মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, চীন সভ্যতা, পার্সীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা। এখন আমরা প্রথমে ভারত উপমহাদেশের নগর সভ্যতা নিয়ে আলোচনা করব। ভারত উপমহাদেশের নগর সভ্যতা। ভারত উপমহাদেশের সবচেয়ে পুরনো সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। এই সভ্যতা খ্রিস্টপূর্ব 2700 অব্দে ভারত উপমহাদেশের সিন্ধু, সরস্বতী, হাকরা ইত্যাদি নদ নদীর অববাহিকায় গড়ে ওঠে। এই সভ্যতার বড় দুটি নগরের একটি হরপ্পা, অন্যটি মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত। সিন্ধু সভ্যতা ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা। উন্নত নগর পরিকল্পনা দেখা যায় সিন্ধু সভ্যতার নগরগুলিতে। পোড়ামাটির বেশ কয়েকটি মূর্তি পাওয়া গেছে সিন্ধু সভ্যতা। পাওয়া গেছে চুনাপাথর ও ব্রোঞ্জের মূর্তি। সিন্ধু সভ্যতায় ছিল অর্থ-বাণিজ্য ও বহির্বাণিজ্য ব্যবস্থা। ভারত উপমহাদেশের এই সমৃদ্ধ সভ্যতাটি 1700 খ্রিস্টপূর্বাব্দের পর আর পাওয়া যায় না। সিন্ধু সভ্যতা হারিয়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। সিন্ধু সভ্যতার পর 1000 বছর ভারত উপমহাদেশের কোথাও কোনো নগর সভ্যতা গড়ে ওঠেনি। তবে খ্রিস্টপূর্ব 700 অব্দে গঙ্গা নদীর অববাহিকায় আবার একটি নগর সভ্যতা বিকাশ লাভ করে। ভারত উপমহাদেশের এই সভ্যতাকে দ্বিতীয় নগর সভ্যতা বলে আখ্যায়িত করা হয়। এ পর্যন্ত ভারত উপমহাদেশে পাটালিপুত্র, চন্দ্রকেতুগড়, চম্পা, বিদিশা, অমরাবতী ইত্যাদি নামে প্রায় 41টি প্রত্নস্থান দ্বিতীয় নগর সভ্যতার চিহ্ন আবিষ্কার হয়েছে। বাংলাদেশের ওয়ারি বটেশ্বর এবং কুণ্ডনগর, মহাস্থানগড় দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শন। এখন আমরা ওয়ারি বটেশ্বর নিয়ে আলোচনা করব, কারণ নগর সভ্যতা হিসেবে বাংলাদেশের ওয়ারি বটেশ্বরের প্রাপ্ত বিভিন্ন নিদর্শন জানতে হলে প্রথমেই আমাদের জানতে হবে ওয়ারি বটেশ্বর সম্পর্কে। ওয়ারি বটেশ্বর নরসিংদী জেলার বেলাব উপজেলার দুটি গ্রামের বর্তমান নাম। প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত ওয়ারি বটেশ্বর গ্রামে 2500 বছর আগে গড়ে উঠেছিল নগর সভ্যতা। ওয়ারি বটেশ্বর ছিল সেই নগর সভ্যতার নগর কেন্দ্র। 2500 বছর পূর্বে গড়ে ওঠা নগর সভ্যতা একদিন ধ্বংস হয়, মাটির নিচে চাপা পড়ে। পরবর্তীতে ওয়ারি বটেশ্বর অঞ্চলে জমি চাষ, গর্ত খনন প্রভৃতি গৃহস্থালী কাজে ভূমির মাটি ওলট পালট হয়। প্রাচীন নিদর্শন ভূমির উপর চলে আসে। বর্ষাকালে বৃষ্টির পর ধাতব কাজ ও পাথরের প্রত্নবস্তুগুলো চকচকে দেখায়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেগুলো সংগ্রহ করেন এবং 1930 সাল থেকে লেখালেখি শুরু করেন। দীর্ঘদিন পর 2000 সাল থেকে ওয়ারি বটেশ্বর অঞ্চলে অত্যাধুনিক খনন ও গবেষণা শুরু হয়। প্রতি বছর উৎখননে পাওয়া গেছে অমূল্য প্রত্নবস্তু। সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের সভ্যতার ইতিহাস। ওয়ারি বটেশ্বরে প্রাপ্ত দাদক অলঙ্কার, স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁতি, চুন-সুরকির রাস্তা, ইট নির্মিত স্থাপত্য, দুর্গ প্রভৃতি একটি সমৃদ্ধ সভ্যতার পরিচয় বহন করে। ছাপাকৃত রৌপ্য মুদ্রা এবং নয়নাভিরাম পাটখারা বাণিজ্যের পরিচয়। ওয়ারি বটেশ্বর ছিল একটি নদী বন্দর। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল ওয়ারি বটেশ্বর। ওয়ারি বটেশ্বর আবিষ্কার হয়েছে বাংলাদেশের প্রাচীনতম চিত্রশিল্প। আবিষ্কৃত মৃৎপাত্র, পাথর ও কাচের পুঁতিতে এই চিত্রশিল্প
উঠেছে, যা উন্নত শিল্পবোধ ও দর্শনের উজ্জ্বল দৃষ্টান্ত। নগর সভ্যতা হিসেবে কুন্ডুনগর মহাস্থানগড়ের বিভিন্ন নিদর্শন জানতে হলে এখন আমাদের জানতে হবে মহাস্থানগড় কুন্ডুনগর। মহাস্থানগড় কুন্ডুনগর প্রায় 2400 বছর আগে বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে গড়ে ওঠে মহাস্থানগড় কুন্ডুনগর। নগরটি ছিল ধন সম্পদে পরিপূর্ণ, তাই দুর্গ প্রাচীর ও পরীক্ষা দ্বারা সেটি ছিল সুরক্ষিত। কালের পরিক্রমায় কুন্ডুনগর ধ্বংস হয়, মাটির নিচে চাপা পড়ে, ঢিপি ও জঙ্গলে পরিণত হয়। দেশপ্রেমিক ফকির মজনু শাহ মহাস্থানগড় জঙ্গল থেকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করতেন। মানুষ ভুলে যায় প্রাচীন নগরের আসল নাম। ভূতাত্ত্বিক আলেকজান্ডার কানিংহাম 1879 সালে মহাস্থানগড়ে জরিপ করে অনুমান করেন এখানকার মাটির নিচে লুকিয়ে আছে বিখ্যাত কুন্ডুনগরের ধ্বংসাবশেষ। শুরু হয় প্রত্নতাত্ত্বিক খনন কাজ। আবিষ্কার হতে থাকে নগরের রাস্তাঘাট, ঘরবাড়ি, অলংকার, মুদ্রা, পোড়ামাটির শিল্পকর্ম, লিপি প্রভৃতি। 5 থেকে 10 মিটার উঁচু দুর্গ প্রাচীরের পরিবেষ্টিত খ্রিস্টপূর্ব 14 দশকের নগর কেন্দ্রটি ছিল উত্তর দক্ষিণে 1523 মিটার এবং পূর্ব পশ্চিমে 1371 মিটার। অন্যান্য দ্বিতীয় নগর সভ্যতার মধ্যে কুন্ডুনগর ছিল একটি সমৃদ্ধ নগর। কুন্ডুনগর ছিল কুন্ডুবর্ধনের রাজধানী শহর। 7ম শতকে চীন দেশের পরিব্রাজক ও ধর্মযাজক হিউয়েন সাং কুন্ডুনগর এলাকায় 20টি বৌদ্ধ বিহার এবং 100টি ব্রাহ্মণ্য মন্দির দেখেছিলেন। প্রাচীন বৌদ্ধ বিহারগুলোকে আধুনিক কালের আবাসিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা যায়। মহাস্থানগড় দুর্গনগর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে বিহার ইউনিয়নে বাসবিহার এবং তোতারাম পণ্ডিতের ভিটায় 2টি বৌদ্ধ বিহার আবিষ্কার হয়েছে। এখন আমরা আলোচনা করব প্রাচীন বিশ্ব সভ্যতা নিয়ে। কারণ এখন এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশের প্রাচীন নগর সভ্যতা সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে প্রাচীন বিশ্ব সভ্যতা সম্পর্কে। কারণ প্রাচীন বিশ্ব সভ্যতার কয়েকটি উল্লেখযোগ্য দিক রয়েছে, সেগুলো হচ্ছে কয়েকটি উল্লেখযোগ্য প্রাচীন সভ্যতা রয়েছে, সেগুলো হচ্ছে মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, চীন সভ্যতা, পারসীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা। এখন আমরা প্রথমে আলোচনা করব মিশরীয় সভ্যতা। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে মিশরের নীল নদের তীরে নগর সভ্যতা গড়ে উঠেছিল। সে সময় মিশরের রাজাদের বলা হতো ফারাও। দেশবাসী ফারাওকে খুব শ্রদ্ধা করত। মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পর নতুন জগতেও ফারাওরা আবার তাদের রাজা হবে। এ কারণে মিশরীয়রা যত্ন করে ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করত। ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করতে গিয়ে মিশরের বিজ্ঞানীরা মমি তৈরির কৌশলে উদ্ভাবন করে। আর মৃতদেহ যত্ন করে সংরক্ষণ করতে গিয়ে তৈরি করা শেখে বিশাল পিরামিড। পাথর এবং ব্রোঞ্জের মূর্তি তৈরিতেও মিশরীয়রা দক্ষ ছিল। ছবির মতো দেখতে এক ধরনের লিপির উদ্ভাবন করতে পেরেছিল মিশরীয়রা। একে বলা হয় হাইরোগ্লিফিক লিপি। এখন আমরা আলোচনা করব মেসোপটেমীয় সভ্যতা। ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে উর্বরভূমিতে মেসোপটেমীয় সভ্যতার জন্ম হয়েছে। মেসোপটেমীয় শব্দের অর্থ ছিল 2 নদীর মধ্যবর্তী ভূমি। এই অঞ্চলে বিভিন্ন সময় বেশ কয়েকটি সভ্যতার বিকাশ ঘটেছিল, যেমন সুমেরীয় সভ্যতা, পুরাতন ব্যাবিলনীয় সভ্যতা, এশীয় সভ্যতা, ক্যালডীয় বা নতুন ব্যাবিলনীয় সভ্যতা ইত্যাদি। এগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে সুমেরীয় সভ্যতা। এই সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 4000 অব্দে। মেসোপটেমিয়াতে একটি বিশেষ ধরনের লিপি উদ্ভাবন হয়, এর নাম ইউনিফর্ম। মিশরের মধ্যে পিরামিড তৈরি না হলেও চমৎকার ধর্মমন্দির তৈরি হয়েছিল, একে বলা হয় জিগুরাট। মেসোপটেমিয়ার সবকটি সভ্যতাই নানা ক্ষেত্রে অবদান রেখেছিল। এর মধ্যে পুরাতন ব্যাবিলনের রাজা হাম্মুরাবি আইন সংকলন তৈরি করেছিলেন। এশীয়রা যুদ্ধবিদ্যা ছিল খুবই পারদর্শী। নতুন ব্যাবিলন নগরটি ছিল 56 মাইল দীর্ঘ দেয়াল দিয়ে ঘেরা। সম্পূর্ণ দেয়ালের উপর বাগান করা হয়েছিল। ইতিহাসে তা ব্যাবিলনের শূন্য উদ্যান নামে পরিচিত। এছাড়াও দালান কোটা নির্মাণ, মূর্তি তৈরি, বিজ্ঞান চর্চা ইত্যাদি নানা ক্ষেত্রে মেসোপটেমীয় সভ্যতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। চীন সভ্যতা। হুয়াংহো। এখন আমরা তার আগে বলে রাখছি, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা। এখন আমরা চীন সভ্যতা নিয়ে আলোচনা করব। হুয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর তীরে খ্রিস্টপূর্ব 2000 অব্দে গড়ে উঠেছিল চীনের নগর সভ্যতা। সভ্যতার বিকাশ ঘটাতে চীনের কয়েকটি রাজবংশ
বিশেষ ভূমিকা রেখেছিল। এদের মধ্যে শাং এবং জো বংশের সময়কাল ছিল গুরুত্বপূর্ণ। চীনারা একটি শক্তিশালী কৃষি ব্যবস্থা গড়ে তুলেছিলেন। ব্রোঞ্জ দিয়ে নানা ধরনের শিল্পকর্ম ও মূর্তি গড়তে চীনারা ছিল দক্ষ। সবচেয়ে বিস্ময়ের হচ্ছে চীনের মহাপ্রাচীন। চীনকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য কয়েকশো বছর ধরে এই প্রাচীরটি তৈরি করা হয়। এখন আলোচনা করব পারসীয় সভ্যতা। আজকের ইরান দেশটিকে প্রাচীনকালে পারস্য বলা হতো। খ্রিস্টপূর্ব 600 অব্দে পারসীয়রা একটি সভ্যতা গড়ে তোলে। এই সভ্যতার বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন সম্রাট প্রথম দারিউস। তিনি বিভিন্ন দেশ জয় করে পারসীয় রাজ্যকে সাম্রাজ্যে পরিণত করেছিলেন। সভ্যতার ইতিহাসে পারসীয়দের দুটি বড় অবদান রয়েছে: একটি সাম্রাজ্য পরিচালনা দক্ষ প্রশাসনিক কাঠামো, অন্যটি বিশেষ ধর্মীয় কাঠামো। বিশাল সাম্রাজ্য ঠিকমতো পরিচালনার জন্য দারিউস গোটা সাম্রাজ্যকে 21টি প্রদেশে ভাগ করেছিলেন। প্রতি প্রদেশের সাথে যোগাযোগ রাখার জন্য তৈরি করেছিলেন সড়ক। তিনি ডাক ব্যবস্থা চালু করেছিলেন। দ্রুত ঘোড়া ছুটিয়ে ডাক বিভাগের লোকেরা সকল প্রদেশের খবর রাজধানীতে পৌঁছাতে পারত। পারস্য সভ্যতার চমৎকার স্থাপত্য ও মূর্তি তৈরি হয়েছিল। সর্বপ্রথম ব্যাপকভাবে একেশ্বরবাদী ধর্মপ্রচার করেছিলেন পারস্য ধর্ম প্রচারক জরাস্ট্র। পারসীয়দের প্রশাসন পরিচালনার ধারণা পরবর্তী সময় বিশ্বের অনেক দেশই গ্রহণ করে। তাদের ধর্ম প্রভাব ফেলে বিশ্বের অনেক ধর্মের উপর। প্রাচীন নগর সভ্যতাগুলোর বেশিরভাগ গড়ে উঠেছিল এশিয়া ও আফ্রিকা অঞ্চলে। ইউরোপে দুইটি নগর সভ্যতা গড়ে ওঠে, একটি গ্রিসে আর অন্যটি রোমে। গ্রিক সভ্যতা। পুরো গ্রিসে একক কোনো রাজ্য বা সাম্রাজ্য গড়ে ওঠেনি। খাড়া খাড়া পাহাড়ের মধ্যে এক একটি নগর তৈরি হয়েছিল। এই জন্য প্রতিটি নগর পরিণত হয় পৃথক রাষ্ট্রে। এই কারণে গ্রিসের রাষ্ট্রগুলোকে বলা হয় নগর রাষ্ট্র। নদী না থাকায় কৃষিজমি ছিল না তেমন। তাই সমুদ্রের তীরে বিকাশ ঘটা নগর রাষ্ট্রগুলোর প্রধান আয় ছিল বাণিজ্য। বাণিজ্য করতে গিয়ে তারা অনেক দেশ দখল করে নেয়। গ্রিসের সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 800। গ্রিসের দুটি গুরুত্বপূর্ণ নগর রাষ্ট্রের একটি অ্যাথেন্স আর অন্যটি স্পার্টা। দুটি নগর রাষ্ট্রের কাঠামো ছিল আলাদা। অ্যাথেন্সে গড়ে উঠেছিল গণতন্ত্র আর স্পার্টায় সামরিকতন্ত্র। ধর্ম, স্থাপত্য, ভাস্কর্য নির্মাণ, দর্শন ও বিজ্ঞান সকল ক্ষেত্রেই গ্রিস বিশেষ করে অ্যাথেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সর্বশেষ রোমান সভ্যতা নিয়ে আলোচনা করব। রোমান সভ্যতা। গ্রিসের সভ্যতাগুলোর কাছাকাছি সময়ে রোমেও নগর সভ্যতার বিকাশ ঘটে। সামান্য কৃষিকাজ হলেও এই সভ্যতাটি ছিল বাণিজ্য নির্ভর। রোমানরা ছিল যোদ্ধা জাতি। নানা দেশ জয় করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। জুলিয়াস সিজার, অগাস্টাস সিজার এমন সব বিখ্যাত সম্রাট রোমে সাম্রাজ্য বিস্তার করেছিলেন। রোমানরা পাথর ও ইট দিয়ে ঘরবাড়ি, রাস্তাঘাট, ধর্মমন্দির ইত্যাদি নির্মাণ করে সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাথরের মূর্তি তৈরিতেও প্রাচীন বিশ্বে রোমানরাই সবচেয়ে খ্যাতি লাভ করে। বিজ্ঞানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রোমান বিজ্ঞানীরা। তো এতক্ষণ আমরা বাংলাদেশ ও বিশ্ব সভ্যতার বিভিন্ন সভ্যতা নিয়ে আলোচনা করলাম, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। ভারত উপমহাদেশের নগর সভ্যতা সম্পর্কে কুয়ারি, বটেশ্বর, মহাস্থানগড়, কুণ্ডুনগর, প্রাচীন বিশ্ব সভ্যতার কয়েকটি উল্লেখযোগ্য প্রাচীন সভ্যতা রয়েছে। এর মধ্যে হচ্ছে মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয় সভ্যতা, চীন সভ্যতা, পারসীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা। এখন আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অধ্যায়টা ঠিকমতো বুঝেছো। এই ক্লাসটা তোমরা বারবার দেখবে আর বইয়ের প্রতিটা পার্ট তোমরা খুব ভালো মতো শিখবে। প্রতিটা পার্টের লাইন তোমরা ভালো মতো শিখবে, তাহলে তোমাদের বুঝতে কোনো সমস্যাই থাকবে না। এখন তোমাদের আমি কিছু ছোট প্রশ্ন লিখাবো, তোমরা খাতা লিখে নিবে। সেগুলো তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হিসেবেও কাজে আসবে এবং বহু নির্বাচনী প্রশ্ন হিসেবেও কাজে আসবে। তোমরা খাতা লিখে নাও।
সিন্ধু সভ্যতা কখন গড়ে ওঠে? কখন গড়ে ওঠে? সিন্ধু সভ্যতা কখন গড়ে ওঠে? 2 নাম্বার ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? 3 নাম্বার কুণ্ডনগর কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? 4 নাম্বার হিউয়েন সাং কে ছিলেন? হিউয়েন সাং কে ছিলেন? 5 নাম্বার কখন গ্রিসে সভ্যতা গড়ে ওঠে? এরপর তোমরা আবারও দেখো 1 নাম্বার হচ্ছে সিন্ধু সভ্যতা কখন গড়ে ওঠে? 2 নাম্বার ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? কুণ্ডনগর কোথায় অবস্থিত? 4 নাম্বার হিউয়েন সাং কে ছিলেন? 5 নাম্বার কখন গ্রিসে সভ্যতা গড়ে ওঠে? আমি আবারও বলছি 1 নাম্বার সিন্ধু সভ্যতা কখন গড়ে ওঠে? 2 নাম্বার ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? 3 নাম্বার কুণ্ডনগর কোথায় অবস্থিত? 4 নাম্বার হিউয়েন সাং কে ছিলেন? 5 নাম্বার কখন গ্রিসে সভ্যতা গড়ে ওঠে? এখন তোমরা 6 নাম্বারটা লিখে নাও। 6 নাম্বারটা তোমরা এখন লিখে নাও। চীনের নগর সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে? 6 নাম্বার তোমরা লিখে নাও চীনের নগর সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে? তো শিক্ষার্থীরা, তোমাদের যে আমি ছোট প্রশ্ন লেখা দিলাম তোমরা সবাই ঠিকমতো আশা করি লিখে নিয়েছো। তোমরা বাসায় ঠিকমতো এগুলো শিখবে আর বাসা মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো। ধন্যবাদ।